আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের খাদ্য ব্যবস্থাপনার উপর নিয়মিত সিরিজে। আজকে আমরা এই ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে আছি। প্রথম পর্বে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম খাদ্য ব্যবস্থাপনা কি, খাদ্য ব্যবস্থাপনা কিভাবে কাজ করে, খাদ্য ব্যবস্থাপনা মানেই কি শুধু খাদ্য দেওয়া, খাদ্য দেওয়া দিলেই কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো, নাকি খাদ্য ব্যবস্থাপনা একটি বিজ্ঞান। সেখানে আমরা এটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে দ্বিতীয় পর্বে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আমরা খাদ্য ব্যবস্থাপনায় ড্রাই ম্যাটারের ভূমিকা কি, ড্রাই ম্যাটার কি জিনিস। তার কারণ হচ্ছে আমরা যারা গরুকে খাদ্য দেই তারা খাদ্য উপাদান হিসাবে বুঝি ঘাস, খড় কিংবা দানাদার। কিন্তু এই খাদ্যগুলি যা আমরা প্রদান করি সেইগুলির ভিতরেই যে মানে গুরুত্বপূর্ণ দুটি ফ্যাক্টর লুকায়িত থাকে, সেই ফ্যাক্টরগুলিকে আমরা অনেক সময় ওভারলুক করে যাই। সেই আলোচনায় আমরা ড্রাই ম্যাটারকে আলোচনা করেছি। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই সিরিজগুলি একটু দীর্ঘায়িত হবে এই কারণে যে আমরা চেষ্টা করেছি প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জোর দেওয়ার জন্য। এবং সেই সাথে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের রোগ ব্যবস্থাপনা একটা সিরিজ চলতেছে এবং সেই সাথে সাথে খাদ্য ব্যবস্থাপনা একটা সিরিজ চলতেছে। এগুলি একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। দেখা গেছে খাদ্য ব্যবস্থাপনা মানেই কিন্তু শুধু খাদ্য দেওয়া নয়, খাদ্য দেওয়ার আগেও কিছু ব্যাপার আছে, খাদ্য দেওয়ার পরেও কিছু ব্যাপার আছে। সেই ব্যাপারগুলি একটা একটার সাথে রিলেটেড। যেমন খাদ্য, আপনি যদি পরিপূর্ণ খাদ্য দেন, প্রপার খাদ্য দেন, যেমন আমি বললাম আপনি ডায়ামিটার ঠিক রাখলেন, আপনি ক্রুড প্রোটিন ঠিক রাখলেন, আপনি খাদ্যের উপাদানগুলি ঠিক রাখলেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট থেকে বঞ্চিত হতে পারেন। তার কারণ হচ্ছে যদি আপনি তাকে ডিওয়ার্মিং না করেন। এখন ডিওয়ার্মিং যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু আমি চাইলেই খাদ্য ব্যবস্থাপনার ভিতরে আনতে পারি না, কিন্তু সেটা কিন্তু খাদ্য ব্যবস্থাপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা ডিওয়ার্মিংকে রেখেছি রোগ ব্যবস্থাপনার সাথে। আবার দেখা গেছে যে রোগ ব্যবস্থাপনার ভিতরে কিন্তু পুষ্টির একটা ব্যাপার আছে। যদি আপনি খাদ্যে পুষ্টিকে প্রপারলি দিতে না পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার গরুটি প্রপার নিউট্রিশন পাচ্ছে না এবং সেই কারণে গরুটি অসুস্থ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি রোগ ব্যবস্থাপনা সিরিজ যেমন খাদ্য ব্যবস্থাপনা সিরিজের সাথে জড়িত, খাদ্য ব্যবস্থাপনা সিরিজও রোগ ব্যবস্থাপনা সিরিজের সাথে জড়িত। যেহেতু আমরা যেই ভিডিওগুলি করব সবই গরুর স্বাস্থ্য রিলেটেড এবং গরুর ভবিষ্যৎ রিলেটেড, তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের সবগুলি ভিডিও একটু ধৈর্য নিয়ে দেখার জন্য। তাহলে হয়তোবা আপনারা কিছুটা হলেও উপকৃত হবে এবং নতুন কিছু জানতে পারেন। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন শাওন আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য ব্যবস্থাপনার তৃতীয় পর্বে, যে পর্বটিতে আমরা সাজিয়েছি ফুড প্রোটিন। ফুড প্রোটিন কি জিনিস সেটা আমরা জানবো। জানার জন্য প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার এই বিশ্লেষণ বা ব্যাখ্যাটি হবে একদম সহজ বাংলায়। সহজ বাংলায় কেন বলবো? যাতে সবার বুঝতে সুবিধা হয়। গরুকে খাদ্য দেই কেন, গরুকে খাদ্য দেই গরু যাতে সতেজ থাকে, গরু যাতে সেই খাদ্য থেকে উপাদানগুলি নিয়ে তার শরীর গঠন করতে পারে, দুধ গঠন করতে পারে এবং অন্যান্য যেই নিউট্রিশন ভ্যালু সেগুলি পায়। এখন আমরা যে ড্রাই ম্যাটার থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে দানাদার দেই কিংবা যেই ঘাস দেই সেই ঘাসের ভিতরে পানির পরিমাণ আছে 20% অথবা 70%। দেখা গেছে যেটা ড্রাই ম্যাটার যেমন তেমন। তার মানে আমরা যখন ড্রাই ম্যাটারটা অ্যাসিওর করলাম সেই ড্রাই ম্যাটারটা গরুর শরীরে নিউট্রিশন যোগাবে। এখন সেই ড্রাই ম্যাটারের ভিতরে আমাদের কতটুকু নিউট্রিশন ভ্যালু আছে সেটা আমাদের জানতে হবে। আমাদের গরুর যে বর্ধন বলেন, মানে মাংসের গরু যদি হয় সেক্ষেত্রে মাংস বৃদ্ধি বলেন, বাছুর গরু যদি হয় তার শরীর বৃদ্ধি বলেন, কিংবা দুধের গরু যদি হয় সেক্ষেত্রে তার দুধ বৃদ্ধির জন্য যেই জিনিসটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে খাদ্যে লুকায়িত একটি উপাদান যেটিকে আমরা প্রোটিন বলি। এটাকে নির্ধারণ করা হয় কিভাবে? একদম সহজ উপায় বলি। একটি খাদ্য উপাদানের ভিতরে নাইট্রোজেন যতটুকু উপস্থিত থাকে তাকে আমরা ক্রুড প্রোটিন নির্ধারণের মাপকাঠি বলে থাকি। এখন ধরে নিলাম একটি খাদ্য উপাদানে ড্রাই ম্যাটারের ভিতরে 2% নাইট্রোজেন আছে, তার মানে 2 এর 16% হবে হচ্ছে তার ক্রুড প্রোটিনের পরিমাণ। আর আরেকটু সহজ করে যদি বলি, ধরেন একটি খাদ্যের ভিতরে
6.2% নাইট্রোজেন আছে। তাহলে যদি আমরা 6.25 দিয়ে সেটাকে গুণ করি তাহলে তার ফুড প্রোটিন বের করতে পারবো। আসলে একটি উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটি বোঝার চেষ্টা করি। ধরে নিলাম আমরা একটা ঘাসের স্যাম্পল, যেই ঘাসের স্যাম্পলে আমরা 1 গ্রাম উপাদানের ভিতরে 2.8% নাইট্রোজেন পেলাম, মানে 2.8 গ্রাম 8% নাইট্রোজেন পেলাম। এখন আমাদের হিসাবে 2.8% নাইট্রোজেনকে আমরা 6.25 দিয়ে গুণ করবো। 6.25 দিয়ে গুণ করলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 17.5%। তার মানে আমরা বলতে পারি যে 100 গ্রাম যদি ওই ঘাসটি আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াই, আমরা প্রায় 17.5 গ্রাম প্রোটিন পাবো। তার মানে 1 কেজি খাওয়ালে আমরা 175 গ্রাম ফুড প্রোটিন পাবো। ফুড প্রোটিন কতটুকু লাগবে, কি আসে বিষয়, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। ফুড প্রোটিনের কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি 1 কেজি ওই ঘাসটা খাওয়ালে আমরা ফুড প্রোটিন পাচ্ছি 175 গ্রাম। কিন্তু বাস্তবতা কিন্তু এখানেই না, বাস্তবতা ভিন্ন। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে, আমরা তো আগেই বলেছি যে কাঁচা ঘাসে পানির পরিমাণ থাকে বেশি, ড্রাই ম্যাটার থাকে কম। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করতে আসবো ফুড প্রোটিনের, তখন আমাদের ড্রাই ম্যাটার বেসিসে যেতে হবে। এখন 1 কেজি কাঁচা ঘাস যদি আমরা আমার গবাদি পশুকে খাওয়াই, সেখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের গবাদি পশুটি ড্রাই ম্যাটার পাচ্ছে 200 গ্রাম। 1 কেজিতে 20% যদি আমি ধরি 200 গ্রাম, আমি হিসাবের সহজের জন্য 200 গ্রাম ধরে নিলাম। এতে 250 গ্রামও হতে পারে, আবার 180 গ্রামও হতে পারে। আমি ধরে নিলাম 200 গ্রাম। তাহলে বাস্তবতায় সে আসলে ক্রুড প্রোটিন কত পাচ্ছে? 1 কেজি কাঁচা ঘাস খেলে সে ক্রুড প্রোটিন পাচ্ছে হচ্ছে 100 গ্রামের জন্য 17.5 গ্রাম। তার মানে 200 গ্রামে সে পাইতেছে 35 গ্রামের কাছাকাছি, মানে 30 থেকে 35 গ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম, যদিও সেই ঘাসের ফুড প্রোটিনের পরিমাণ 175%, মানে 175 গ্রাম 1 কেজিতে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা মাত্র 30 থেকে 35 গ্রাম ইউটিলাইজ করতে পারি, যেহেতু ড্রাই ম্যাটার ফ্যাক্টর এখানে কাজ করে। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা থেকে বুঝতে পারলাম ফুড প্রোটিন কি এবং ফুড প্রোটিন কিভাবে আমরা নির্ণয় করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এটা আমাদের প্রয়োজনটা কি? আসলে ক্রুড প্রোটিনের প্রয়োজনীয়তা নির্ভর করে তার বয়স, ওজন, কাজের ধরন, দুধ দেওয়ার পরিমাণ, মাংস উৎপাদনের চাহিদা, সব কিছুর উপরে। যেমন আমরা একটি বাছুর গরুকে যখন লালন পালন করি, যখন 6 মাস বয়স পর্যন্ত, তখন তার শরীর থাকে বাড়ন্ত। এই বাড়ন্ত শরীরে তাকে প্রোটিন বেশি দিতে হয়। সেক্ষেত্রে আমরা সবসময় 18 থেকে 20% প্রোটিনের একটি সোর্স তার খাবারে সবসময় রাখার চেষ্টা করি। যদি আমরা এই 18 থেকে 20% প্রোটিনের সোর্সটি অক্ষুণ্ণ রাখতে পারি তার খাবারের ভিতরে, তাহলে তার বাড়ন্ত শরীরের কোনো রকম ঘাটতি দেখা দিবে না এবং গরুটি প্রপারলি বাড়তে পারবে। ঠিক তেমনিভাবে যখন আমরা 6 থেকে 12, মানে 2 বছর 24 মাস পর্যন্ত কোনো গবাদি পশুকে লালন পালন করব, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই সময়টা হচ্ছে তার মানে বডিটাকে আকৃতি গঠনের সময়। এই সময়টা আমরা প্রোটিনটা কিছুটা কমিয়ে দিব। যখন আমরা বাছুর বয়সে 18 থেকে 20% দিয়েছিলাম, এই সময়টা এসে আমরা সেটাকে কমিয়ে 14 থেকে 16% নিয়ে আসব। যখন আমরা 14 থেকে 16% প্রোটিন দিব, তখন সে তার আকৃতিটাকে সুন্দরভাবে গঠন করতে পারবে। আবার দুধ উৎপাদনের ক্ষেত্রে দেখা যায়, যখন আমরা 5 লিটারে একটি গরুর মানে দুধ দেওয়া গাভীর রেশন ব্যবস্থাপনা করি, সেখানে আমরা চেষ্টা করি 14 থেকে 15% ক্রুড প্রোটিন রাখার জন্য, এবং যখন সেটা 10 লিটারে উন্নত হয় তখন সেটা 17% পর্যন্ত আমরা বৃদ্ধি করার চেষ্টা করি। যখন 20% হয় তখন 19% পর্যন্ত বৃদ্ধি করার চেষ্টা করি। আমরা বুঝতে পারলাম ক্রুড প্রোটিন কি, ক্রুড প্রোটিন কিভাবে নির্ণয় করা হয়। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, আরে বাবা, বুঝলাম ক্রুড প্রোটিন কি, কিভাবে নির্ণয় করে, বাট আমার কাজটা কি? ক্রুড প্রোটিনের কাজ কি? আমরা আলোচনা এখন ওই দিকেই আলোকপাত করব। আসলে ক্রুড প্রোটিনের প্রয়োজনীয়তা কি। প্রোটিন
আমাদের শরীরে কি কাজে লাগে? প্রোটিন আমাদের শরীরে কাজে লাগে টিস্যু গঠনে, প্রোটিন আমাদের শরীরে কাজে লাগে মাংস গঠনে, দুধ উৎপাদনে। এই সব কিছুই প্রোটিন ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা বলতে পারি যে ক্রুড প্রোটিনের প্রয়োজন হয় গরুর ওজন, বয়স, কাজের ধরন, দুধ উৎপাদন বা মাংস উৎপাদনের ধরনের উপরে। একটি গরুকে আমরা যে খাদ্য প্রদান করি সেই খাদ্যের ভিতরে কত পার্সেন্ট ক্রুড প্রোটিন থাকতে হবে সেটা আমরা বিভিন্ন পরিমাপকের মাধ্যমে নির্ধারণ করে থাকি। তাহলে তো আমরা বলতেই পারি যত বেশি ক্রুড প্রোটিন তত বেশি ওজন। না, এত সহজেই এই সংজ্ঞায় আমরা পৌঁছাতে পারবো না যে আমি যত বেশি ক্রুড প্রোটিন দেব আমার গরু তত বেশি পারবে। ব্যাপারটা এতটাই সহজ নয়। কারণ আমরা বলতেছি যে ক্রুড প্রোটিন মাংস উৎপাদন করতে সহায়তা করে, দুধ উৎপাদন করতে সহায়তা করে। তাহলে কেন আমরা 18%, 14% খাবারের ক্রুড প্রোটিন রাখবো? কেন আমরা 100% দিব না? তার মানে তো 100% ক্রুড প্রোটিন দিলে, 100% প্রোটিন দিলে আমার গরুর মাংসই মাংস হবে, আর কিছু হবে না। ব্যাপারটা মানে এতটাই সহজ নয়। কারণ আমাদের খাবারের যে গুণগত মান আছে বা নিউট্রিশন ভ্যালু আছে, সেখানে প্রোটিনের যেমন প্রয়োজন আছে, কার্বোহাইড্রেটের তেমন প্রয়োজন আছে, ফ্যাটের তেমন প্রয়োজন আছে, মিনারেলসের তেমন প্রয়োজন আছে। সো খাবারের একটি সুষম বন্টন যদি আমরা করতে পারি, সেই সুষম বন্টনই আমাদের গরুকে সুন্দর সুস্বাস্থ্যভাবে বেড়ে তুলতে সহায়তা করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্রুড প্রোটিন কি, এটা কিভাবে নির্ণয় করে, ক্রুড প্রোটিনের প্রয়োজনীয়তা কি, এবং কোন শ্রেণীর গবাদি পশুকে আমরা কি পরিমাণ ক্রুড প্রোটিন দিব। এখন আমরা এক নজরে দেখে নেই যে ক্রুড প্রোটিন আসলে আমাদের কিভাবে কোথায় উপকার করে। আমরা ওজন ও বয়স অনুযায়ী একটু একটা অ্যানালাইসিস দেখে নিতে পারি। এখন আমরা বিভিন্ন খাদ্য উপাদানের ভিতরে লুকায়িত ক্রুড প্রোটিনের অবস্থা সম্পর্কে জানতে পারবো। সেটা হচ্ছে, যেমন নেপিয়ার ঘাসে দেখা গেছে প্রায় 8 থেকে 10% ক্রুড প্রোটিন থাকে, যেটি একটি ভালো মানের সবুজ ঘাস। লুসার্ন ঘাসে দেখা যায় যে 15 থেকে 18% পর্যন্ত থাকে প্রোটিন, যেটা প্রোটিন সমৃদ্ধ, কিন্তু এটি বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল নয়। খড়, যে জিনিসটা আমরা খুব আগ্রহ ভরে খাওয়াই, সেখানে দেখা গেছে ক্রুড প্রোটিনের পরিমাণ শুধুমাত্র 3 থেকে 5%। প্রোটিন এখানে একদমই নেই, কনসেন্ট্রেশন আলাদাভাবে দরকার। গম ভুসি যদি আমরা খাওয়াতে যাই, সেক্ষেত্রে দেখা যায় 12 থেকে 14%, যেখানে শক্তি এবং প্রোটিনের উৎস হিসেবে এটি দারুণ কাজ করে। সরিষার খোলে আছে 35 থেকে 40% প্রায় ক্রুড প্রোটিন, যেটি একটি উচ্চ প্রোটিন সোর্স। কিন্তু সর্বশেষ যেই উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের উৎকৃষ্ট প্রোটিন সোর্স, যেটা আমরা খাবারে আমরা ইউজ করি, সেটা হচ্ছে সয়া মিল বা সয়াবিনের খোল, যেখানে আমরা প্রায় 42 থেকে 48% ক্রুড প্রোটিন পাই। তার মানে যদি আমরা 1 কেজি সয়া মিল খাওয়াতে পারি, তাহলে সেখান থেকে আমরা প্রায় আধা কেজি বলতেই পারি ক্রুড প্রোটিন পেতে পারি। এখন আমরা যে কথাটি আগে বলেছিলাম যে আমরা তার মানে কি এমন যে ক্রুড প্রোটিন আমরা যতই খাওয়াবো ততই মানে গরুর ওজন বৃদ্ধি পাবে? না, ব্যাপারটা এমন নয়। আপনি যাই খাওয়াবেন তাই যে সে হজম করতে পারবে, ব্যাপারটা এমন নয়। আমরা যতই ক্রুড প্রোটিন দেই না কেন, সেখানে একটি ফ্যাক্টর কাজ করে যাকে আমরা বলি ডিসিপি বা ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন। তার মানে আমরা যদি 100 গ্রাম ক্রুড প্রোটিন দেই, সেখান থেকে সে যতটুকু হজম করতে পারবে সেটাই হচ্ছে তার ডিসিপি, যেখান থেকে সে প্রোটিনের মানে চাহিদাটা তার শরীরে পূরণ করতে পারবে। আমরা 100 গ্রাম দিতেই পারি, কিন্তু তার শরীরে হজম করার ক্যাপাসিটি কতটুকু আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবে দেখা যায় যে 60 to 70% তারা হজম করতে পারে। তার কারণ হচ্ছে গরুর যে রুমিনাল প্রাণী, তার যে 4টা রুমেন আছে সেখানে যৌগগুলিকে ভাঙে, এতে কিছু প্রোটিন নষ্ট হয়। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে খাদ্য ম্যাটেরিয়ালগুলি আমরা দিচ্ছি, সেই খাদ্য ম্যাটেরিয়ালের ক্রুড প্রোটিনের অবস্থার উপরে। যেমন
পুরানো ঘাসে গুড প্রোটিন একটু কমে যায়। খাদ্যে যদি আমাদের ফাইবার বেশি থাকে সেক্ষেত্রে প্রোটিন অনেক সময় হজম হতে আহ, সমস্যা হয়। তাইলে আমরা বুঝতে পারি যে একটি আদর্শ খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আমাদের ড্রাই ম্যাটারকে যেমন দেখতে হবে, গুড প্রোটিনকেও দেখতে হবে। গুড প্রোটিনের ব্যাপারে গুড প্রোটিনের সাথে সাথে ফাইবার বা অন্যান্য যে নিউট্রিশন ভ্যালু আছে সেগুলোর উপরও আমাদের জোর দিতে হবে। আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ছিল গুড প্রোটিন কি। আমি সহজ ভাষায় এটি বোঝানোর চেষ্টা করেছি। গুড প্রোটিন আমাদের কিভাবে কাজে লাগে এবং গুড প্রোটিন দিয়ে আমরা আমাদের কিভাবে আমাদের চেহারা চেঞ্জ করে দিতে পারি। আমরা আরেকটি পর্বে আসব যেখানে আমরা চেষ্টা করব ড্রাই ম্যাটার এবং গুড প্রোটিনের ভিতরে যে একটা রিলেশন আছে সেই রিলেশনটা নিয়ে আলোচনা করার জন্য, এবং সেই সাথে সাথে আমরা আমাদের খাদ্য উপাদানগুলি কি কি হওয়া উচিত, তখন আমরা এই সব ফ্যাক্টর ইউজ করে আমাদের খাদ্য উপাদানগুলিকে আমরা নির্ধারণ করতে পারবো এবং আমরা পরবর্তী পর্বগুলিতে সেগুলি আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ রইল, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে সাথে আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের এই সিরিজগুলি আপনাদের কেমন লাগতেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের পরম পাওয়া, যদি খারাপ লাগে বলবেন, আমরা আমাদের পরিবর্তন আনার চেষ্টা করব। সেই সাথে সাথে লাইকস এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে সাথে আমাদের খামার ঘুরে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো পরবর্তী পর্ব দেখার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।